যেটা আমাকে সে মারধর করেছে, আমাকে যৌন নির্যাতন করার চেষ্টা করেছে, যৌন হেনস্থা করার চেষ্টা করেছে, আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছে। সেখান থেকে আমি পালিয়ে এসেছি, থানায় ছিলাম 2 দিন 2 রাত, মানে বাইরে থেকে কোর্ট কাচারি আদালত এইসব দৌড়াদৌড়ি সব কিছুর মধ্যে অনেকগুলো কথা যে এলোমেলো যে কথাগুলো আছে আমি সেগুলোকে জাস্ট ক্লিয়ার করার জন্যই আজকের লাইভটাতে এসেছি। সে আমাকে ভালোবাসে বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়েছে বা আমার সাথে ক্লোজ হয়েছে। সে আমাকে বিয়ে করবে এবং আমি যেন এই বিষয়টা বাইরে না জানাই, এবং আমাকে সে মানে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করলো। এখন কথা হচ্ছে যে আচ্ছা, আমার কথার মধ্যে আমি জান্নাতুন তাজরি অরা, আমি যে বিষয়টা ক্লিয়ার করার জন্য লাইভে এসেছি সেটা হচ্ছে, আমি এখন বলবো, আমি অনেকবার লাইভ করেছি, দেখেছেন আমি অনেকটা খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে কয়েকদিন যাবৎ গিয়েছি। একটা মেন্টাল টর্চার, একটা ফিজিক্যাল টর্চার, তার ওপর আমার কয়েকদিন ধরে ঘুম হয়নি, খাওয়া হয়নি, রেস্ট করা হয়নি। সো অনেকগুলো মানে বিষয় আমি এই কয়েকদিনের মধ্যে ফেস করেছি। সো তার মধ্যে থেকে আমি কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। হয়তো বা এত পরিস্থিতির মধ্যে আমার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। অনেক কথা আমি বলেছি যেগুলো অগোছালোভাবে বলেছি, এবং আমি যেই কথাগুলো মিন করতে চেয়েছি আপনারা প্রত্যেকটা কথাকেই বিপরীত পাশে নিয়ে যেয়ে উল্টা আমাকে আপনারা আসামি সাজিয়েছেন। আমি যেটা কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ, পুরো সমাজ আমার অপোজিটে কথা বলছে। এখন আমার কথা, আমার সাথে ঘটে যাওয়া যে জিনিসগুলো নিয়ে যদি আমি মুখ খুলি তাহলে কি আমি অপরাধী? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। আমি খুব সংক্ষেপে মানে বলেছি যে তার সাথে আমার গিটার ক্লাসে পরিচয়, সে আমার গিটারের টিচার ছিল, আমি তার স্টুডেন্ট ছিলাম। সেভাবে একটা আমাদের সম্পর্ক, যে বিষয়টা মানে চেনা জানার যে সম্পর্কটা সেটা হয়। এখন কথা হচ্ছে যে সে আমাকে বাসায় গিটার শেখানোর নামে সে আমাকে নিয়ে গেল, আমি সেখানে গেলাম। যাওয়ার পর সে আমাকে কোনো কিছু না বলেই আমাকে রেপ করে। ওই অবস্থায় আমার অনিচ্ছা সত্ত্বে আমার সাথে সে ফিজিক্যালি যে বিষয়টা করেছে, যে হেনস্থা বা যেটাকে রেপ বা যেটাই বলেন, তারপর আমি কান্নাকাটি করেছি। আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছি বাইরে, যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমি সবাইকে জানাবো এই বিষয়টা। সে যখন আমার সাথে এটা করলো, আমি যখন সেটা মানতে নারাজ, প্রথমবারে যে বললো যে প্রথমবার রেপ হওয়ার পরে আপনি কেন মামলা করলেন না, এখন আমি এটা নিয়ে কথা বলবো। আমি কিন্তু সেই সময়ও প্রতিবাদী নারীটাই ছিলাম, ঠিক আজকের এখনকার ওরা যেই মেয়েটা প্রতিবাদী সেই মেয়েটাই ছিলাম তখনও। সেই মুহূর্তে যখন আমি বাইরে কথা বলার চেষ্টা করলাম, সে প্রথমবারে আমাকে অনেকগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, আমাকে বুঝালো, হ্যাঁ, এবং আমাকে সে বললো ভালোবাসার যে ব্ল্যাকমেলটা সেটা আমাকে করলো, যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করবে, এরকম একটা প্রতিশ্রুতিতে সে আমাকে মুখ খুলতে বারণ করলো। বাট আমার ওই সময় আমি সেটাতে রাজি হইনি। আমি বের হয়ে আসলাম এবং আমি ভেবেছিলাম যে আমি এটা আসলে এটা নিয়ে মামলা করব। কিন্তু আমি তখন 25 সালে কেবলমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ইডেন কলেজে, এবং আমার বাসা কিন্তু ঢাকায় না, আমার বাসা রংপুরে। সো এই মুহূর্তে আমার মা বাবা ভাই বোন কেউ ছিল না আমার সাথে ঢাকায়। আমার যে সাংবাদিক ভাইরা আজকে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই সাংবাদিক ভাইদের কাউকে আমি চিনতাম না। আমি এখন মিডিয়া জগতে নবাগত অভিনেত্রী হিসেবে কাজ করছি বলে আজকে সাংবাদিক যে ভাইরা আছে তাদেরকে আমি চিনছি, এবং তাদেরকে আমি ডাকলে হয়তো বা তারা আসছে, রেসপন্স করছে। কিন্তু তারা তো ওই সময় রেসপন্স করতো না, এবং আজকে আমি মিডিয়াতে কাজ করছি বলেই হয়তো আমার কেসটা নেওয়া হয়েছে। আমি যদি ওই মুহূর্তে একটা সাধারণ ছাত্রী হিসেবে, আমার মধ্যে যেমন একটা ভয় ছিল, আমার মান সম্মান হারানোর যেমন একটা ভয় ছিল, আমিও তো একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমিও একটা শিক্ষিত মেয়ে, আমিও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি সাইকোলজি ডিপার্টমেন্টে। তো পড়াশোনা করেই তো আমি এই পর্যায়ে এসেছি। আমি আমার একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমারও তো একটা মান সম্মানের ভয় আছে, একটা ইজ্জতের ভয় আছে। সো সব কিছু ভেবে, এবং আমি যদি ওই মুহূর্তে মামলা করতাম এবং সাংবাদিকদের ডাকতাম, কেউ আসতো না, এবং আমি সেই পর্যায়ে কাউকে চিনতামও না। আমি তখন একটা সাধারণ শিক্ষার্থী। সো এই জিনিসটা বললেও আপনারা ঠিক তখনও আমাকে নিয়ে ট্রল করতেন, এবং কোনো থানা বলেন কোথাও আমার এই মামলাটা লেখা হতো না। আপনারা সেটা খুব ভালো করেই জানেন যে কত সাধারণ মানুষ আছে, কত সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। ভাই, আমার যে ভাই বোনেরা যারা অডিয়েন্সরা দেখছেন, তাদের কিন্তু কখনো বিচার হচ্ছে না। তারা প্রতিদিন এইরকম রেপ কেস বলেন বা এরকম বিয়ের প্রলোভনা দেখে বিয়ে না করে শারীরিক সম্পর্ক এগুলো দেখছেন, কিন্তু আপনারা বলেন কারো কি মামলা নেওয়া হয়? কাউকে কি গ্রেফতার করা হচ্ছে? কত নারী তো প্রতিদিন এগুলো বলছে, কাউকে তো গ্রেফতার করা হচ্ছে না। সো আমি একটা সাধারণ পর্যায়ে সেই সময় মেয়ে, আমার ইয়াটা সেই সময় কেন মানুষ বিশ্বাস করবে বা কেন তারা অ্যাকসেপ্ট করবে?
এবং অনেক সময় বলা হয়েছে যে মেডিকেল রিপোর্ট আনা হোক, মেডিকেল রিপোর্ট হলো। ওই সময় আমি একটা ছোট মেয়ে, ইন্টার কমপ্লিট করে আসা, কেবল অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমি এত কিছু জানতামই না যে এটার জন্য একটা মেডিকেলে একটা টেস্ট করা যায় এবং একটা টেস্ট করলে যে এই বিষয়টা বের হয়ে আসে মেডিকেল রিপোর্ট, এই বিষয়টা আমি আসলেই জানতাম না। আমি যদি জানতাম ওই মুহূর্তে, আমি অবশ্যই ফার্স্টে যে হসপিটালে যে আগে আমি এটা টেস্ট করতাম এবং সেই কাগজটা আমি আজকে সামনে নিয়ে আসতাম যে সে যে আমার সাথে ইন্টিমেট হয়েছে কি হয়নি, যেটা আপনারা বলছেন, যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে আমি তাকে ফাঁসানোর চেষ্টা করছি, এটা ভুল। আমি আজকে একটা নারী হয়ে, একটা লড়াকু নারী হয়ে, একটা প্রতিবাদী নারী হয়ে, একটা সাহসী নারী পরিচয় দিয়েছি সত্য কথার বলে। আমার কি সেটা দোষ হয়ে গেছে? আমার অডিয়েন্সদের কাছে আমার প্রশ্ন, ভাই, আমি যদি আজকে এই অত্যাচারটা মুখ বুঝে সহ্য করতে করতে একদম চেপে যাইতাম, আপনারা কি খুশি হইতেন? যেই মেয়েগুলোর সাথে এই জিনিসগুলো হয়ে গেছে, সেই মেয়েগুলো তো আজকে সামনে আসতেছে না তাদের লোক লজ্জার ভয়ে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেই সাহসিকতাটা দেখিয়েছি। আমি চাইছি এই জাহিদন্তু নামের যে শয়তান, যে নরপিচাসটা, এর আসল রূপটা মানুষ জানুক। আশেপাশের যে মেয়েগুলো আছে যারা এখন ইউনিভার্সিটি লেভেলে পড়ছে বা চাকরি লেভেলে আছে, বা নতুন ইউনিভার্সিটি পড়ুয়া যে মেয়েগুলো আসছে, তারা সচেতন হোক। তারা এই জাহিদন্তুকে যতটা ভদ্র, নম্র, ভালো মানুষ ভাবে, সেটা আসলে না। এর থেকে নিজেদেরকে সেফ রাখো। আমি এই জন্যই এর বিষয়ে মুখ খুলেছি। আমি আমার সম্মানের কথা না ভেবে, আমি আমার পরিবারের কথা না ভেবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার জীবনের কি হবে, আমি কিন্তু ভাবিনি। যে মানুষটা আমাকে এইভাবে অত্যাচার করতে পারে, আপনারা এটা নিয়ে অনেকে হাসাহাসি করছেন যে লাভ বাইট দিয়েছে, এইসব খারাপ খারাপ কথা বলছেন, আসলে কিন্তু না। সে কিন্তু আমাকে এখানে গলা টিপে ধরেছিল, গলায় হাত জোর, এইভাবে হানজোর বলে যেটাকে, যেটা করেছে নখ দিয়ে বা গলা টিপে ধরে মারার চেষ্টা করেছে, আমার গালে মেরেছে, আমার চুলগুলোকে টেনে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, সো আমার এখনো খুব খারাপ অবস্থা। আমি এখনো আসলে স্বাভাবিক হতে পারিনি। স্বাভাবিক হওয়ার সময়টা পেলাম কোথায়? তার ওপর আপনারা যে পরিমাণ ব্যাড কমেন্টগুলো আসলে করছেন, এটা আসলে নেওয়ার মতো না। আমি আসলে আপনাদের কাছেই প্রশ্নটা রেখে যাই যে আমি প্রথম যখন ঢাকায় পড়তে আসলাম, আমি ঢাকা শহরে কোথায় কি আছে কিছুই চিনি না। কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় কার নাম্বার। যদি আমার জন্ম ঢাকায় হতো, আমি যদি স্থানীয় ঢাকার একটি মেয়ে হতাম, তাহলে আমার এই স্টেপটা হয়তো আমি প্রথম দিকে নিতে পারতাম। কিন্তু আমি কিন্তু ঢাকার কোনো স্থানীয় মেয়ে না। এবং প্রথম পর্যায়ে আমি ধরেন যাদেরকে অনেককে কল দিয়েছি, যখন আমাকে অন্তু নির্যাতন করেছে, আমি অনেককে কল দিয়েছি, অনেক সাংবাদিক ভাইদেরকে কল দিয়েছি, আমাকে অনেকে রিজেক্ট করেছে। আমাকে অনেকে কলে বলেছে, আপু সরি, আমি আপনার এই নিউজটা ছড়াবো না, আমি আসতে পারবো না থানায়। তাহলে দেখেন ভাই, আমার সাথে এই ঘটনা হওয়ার পরেও অনেক সাংবাদিক আসতে চাচ্ছে না, অনেকে ফোন ধরছে না, আমার পাশে দাঁড়াতে চাচ্ছে না। তাহলে আমি ওই অবস্থায় যখন একজন সাধারণ শিক্ষার্থী, কোনো মডেলিং করে না, কোনো অভিনেত্রী না, একটা সাধারণ ইডেনে পড়ুয়া ফার্স্ট ইয়ারের মেয়ে, ওই সময় যদি আমি এই জিনিসটা নিয়ে কথা বলতাম, তাহলে আমার কথাটা কে বিশ্বাস করতো? কে আমার পাশে দাঁড়াতো? কে মামলা নিত? বা আমি সাংবাদিক ভাইদেরকে কোথায় খুঁজে পেতাম? আপনারা বলুন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তারপরেও আমি সেখানে সাহসিকতা দেখিয়েছিলাম। আমি তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে চাইনি এবং আমি চেয়েছিলাম আমার স্থানীয় আশেপাশে যে আমার কাছের মানুষজন বা আমার পরিবার, এদেরকে আমি জানাবো। কিন্তু আমি লোকলজ্জার ভয়ে বলেন বা ওর চাপে পড়ে বা ওর ব্ল্যাকমেলের শিকার হয়ে এটা বলতে পারিনি। সেও তো আমাকে ভয় দেখিয়েছে যে তুমি এটা বাইরে বলতে পারবা না। তারপরে সে কি করলো একটা পর্যায়ে, যে তারপর সে আমাকে বললো সে আমাকে ভালোবাসে এবং বিভিন্নভাবে ভালোবাসার প্রলোভনা দেখাতে শুরু করলো। সে আমাকে কখনো কলে বোঝানোর চেষ্টা করলো সে আমাকে ভালোবাসে, সে আমার সাথে সম্পর্কে থাকতে চায়, সে আমাকে বিয়ে করবে। কখনো সে আমাকে টেক্সটে করলো, কখনো সে আমার ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন ক্যাম্পাসের বাইরে কেন আসবে? তাই ক্যাম্পাসের বাইরে সে এসেছিল, এটাও সত্য। সে আমাকে বারবার এটা বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে সে আমাকে ভালোবাসে। একটা মেয়ের পিছনে একটা ছেলে যখন এভাবে ঘোরে, আপনারা যারা মেয়েরা আছেন আপনারা বলেন তো আপুরা, আপনারা কি এরকম করে ছেলেদের প্রেমে পড়েননি যে আপনার পিছনে বারবার ঘুরছে, আপনাকে টেক্সট করছে, আপনাকে কল করছে, আপনার ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকছে, আপনাকে বোঝাচ্ছে সে আপনাকে ভালোবাসে এবং সে আপনার সাথে অলরেডি একটা ফিজিক্যাল রিলেশন করেছে, রেপ করেছে? সেটা তো রেপই, আমার অনিচ্ছা সত্ত্বে সে করেছে, তো সেটা রেপ। তো ফার্স্ট পর্যায়ে যেটা হওয়ার পরে যখন সে এরকম করে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করলো দিনের পর দিন, এটা একদিন দুই দিনের ঘটনা না, অনেক দিন ধরেই সে চালালো, তখন আমি যখন আসলেই কোনো কিছু করতে পারছিলাম না, তখন আমিও তার প্রতি ফল করি যে ঠিক আছে, সে তো আসলে আমাকে বিয়ে করতে চায়, সে আমাকে বোঝাচ্ছে, সে আমাকে ভালোবাসে, সে চেষ্টা করছে, সে আমার পেছনে ঘুরতেছে। তখন আমি তার ফাঁদে পড়ি, প্রেম নামক যে মিথ্যা যে ফাঁদটা ছিল সেটার ফাঁদে পড়ি।
এখানে আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, কিন্তু আমার মনে হয় আপনারা আসলে কমেন্ট না করে, হুজুকে বিশ্বাস না করে আসলে আপনারা আমার কথাগুলো শুনুন ভাই। ঠান্ডা মাথায় একটু আমার কথাগুলো শুনে একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যে লিখছেন আমি আসলে বড় নায়িকা হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এইসব করছি, ভাই আমার ভাইরাল হওয়ার কি আছে বলেন তো? আমি তো অলরেডি অভিনয় করছি, আমি অলরেডি RTVতে সিরিয়াল করছি, বৈশাখী চ্যানেলে সিরিয়াল করছি, BTVতে কাজ করেছি, নাটক করছি। আমার যা ফেমাস হওয়ার তা ফেমাস হয়ে যাচ্ছেও, আমি হয়ে গেছি ভাই। আমার এখানে আলাদা করে আমার মান সম্মান ইজ্জত সব বিসর্জন দিয়ে কেন আমাকে ভাইরাল হতে হবে বলেন? তারপরেও যদি এরকম কোনো বিষয় হতো যে আমি কোনো টিকটকার প্ল্যাটফর্মের মেয়ে, বা আমার কোনো পড়াশোনা নেই, আমার কোনো ফ্যামিলি নেই, তাহলেও একটা বিষয় থাকতো। কিন্তু আমি তো একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা করে আসা একটা মেয়ে। কখনো কি এইসব ভাইরাল হওয়ার জন্য এইসব মানে কি বলবো যে এইভাবে কখনো একটা ঘটনা প্রেজেন্ট করে? আপনি বলেন, একটা মেয়ে কোন পর্যায়ে গেলে মানে আর সহ্য করতে না পারলে কখন এভাবে আসলে নিজের সবকিছু বিসর্জন দিয়ে কথাগুলো বলে? আপনারা বলেন তো। আমি তো সহ্য করেছি, তার অন্যায়গুলো সহ্য করতে যখন দেখতেছি যে একদম অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে, সে আমাকে মেরে ফেলতেছে ভাই, লিটারেলি মেরে ফেলতেছে। এটা বিশ্বাস করেন আপনারা? আমার গলা টিপে ধরছে, আমি যদি পালায় না আসি আমাকে তো মেরেই ফেলে সে যদি ওখানে আমাকে মেরে ফেলতো দরজার ভিতরে, তখন আপনারা কি বলতেন? তখন আপনারা কি এটাই বলতেন যে হ্যাঁ তুমি কেন গেছো, তুমি গেছো বলে তোমাকে মারছে? হ্যাঁ, আপনাদের এটা কি ধরনের কথা বলেন তো? তুমি গেছো কেন? আমি সব ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। আপনারা শুধু আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আপনারা নিজেরা অনুধাবন করেন যে কতটা সত্য কতটা মিথ্যা। আমি আসলে এখনো আমি মেন্টালি অনেক অনেক ভেঙে পড়েছি। আমি আসলে দিশেহারা হয়ে পড়েছি যে আমি আসলে কি করব। আমি যেখানে যেই নারী সমাজকে নিয়ে, যেই নারী সমাজের সচেতনতার জন্য আমি নারীর অধিকার নিয়ে কথা বলতেছি, সেই নারী সমাজের সেই মেয়েগুলোই আসলে আমার নামে খারাপ কথা বলতেছে, আমাকে কাদা ছিটাছিটি করছে। তাহলে আমি কি বলবো এখানে বলেন? যে এই সব নারীদের আসলে আমার এই জিনিসটাতে এগিয়ে আসা উচিত। ধরেন আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে মুহূর্তে থাকতো, সে কিন্তু একটি কথাও স্বীকার করতো না, সে চুপ করে যেত। তার সাথে যতই অন্যায় হোক, তাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, তার লোকলজ্জার ভয়ে, তার ক্যারিয়ারের ভয়ে বা যত কিছুর ভয়ে হোক, সে কিন্তু মুখ খুলতো না। শুধু আমি না, এই আমার মতো এরকম অনেক মেয়ে কিন্তু এই অন্তুর প্রেম নামক ফাঁদের শিকার ভাই। তারা হয়তো আজকে চুপ করে আছে, তারা হয়তো বা এই খবরগুলো, এই নিউজগুলো দেখতেছে, বাট মনে মনে হয়তো বা তারাও বলতেছে যে হ্যাঁ এই আপুটা সঠিক, কিন্তু তারা কিন্তু এখনো সামনে আসতেছে না, বলতেছে না। কিন্তু আপনারা যদি সঠিকভাবে তদন্ত করেন, দেখবেন অনেকগুলো মেয়ের সাথে সে এরকম প্রতারণা করেছে। সে সবসময় নিজেকে যে খুব ভালো একটা ফেস দেখায় না, খুব হাসি খুশি ফেস, খুব ভদ্র ফেস, খুব ভালো একটা মানুষ, যে তার যে ফ্যান বেস, তার তো একটা ফ্যান বেস আছে। সে যেহেতু আসলে সিঙ্গার প্লাস বিজনেস করছে, তার সাথে অনেক তার ভাই ব্রাদার আছে, তার মেয়ে ফ্যান বেস আছে, ছেলে ফ্যান বেস আছে, তারা তো এখন বলবেই, তার সাপোর্ট নিবেই, কারণ সেই ঘটনাটা তো তাদের সাথে হয় নাই ভাই। সেই যে আমি যে অমানবিক অত্যাচারটা সহ্য করলাম, রেপ্ট হলাম, তারপরে আমাকে মারলো, এই করলো সেই করলো, এই জিনিসগুলো তো তারা ফেস করে না। তারা তো তাদের ভালো সাইডটা দেখেছে। একটা মানুষ যখন একটা মানুষের শুধুমাত্র ভালো সাইড দেখে, খারাপ সাইড দেখে না, তখন তো তারা তার নামে ভালো কথা বলবেই। একটা মানুষ মনে রাখবেন, কখনো সবার কাছে ভালো হতে পারে না। সে যদি আপনার কাছে ভালো হয়, যদি একটি মেয়ের কাছে ভালো হয়, সে আরেকটি মেয়ের কাছে খারাপ হতেও পারে। হ্যাঁ, একটি মানুষ কখনোই দুধে ধোয়া তুলসীর পাতা হতে পারে না। প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভালো দিক খারাপ দিক আছে না, সেরকম যে আপনারা যে ভাবতেছেন যে জাহিদ অন্তু খুবই ভালো মনের মানুষ, খুবই দুধে ধোয়া তুলসীর পাতা, এত ইনোসেন্ট চেহারা, এত ভালো মানুষ, আর পৃথিবী দুইটা হয় না। কিন্তু ভাই, আমি তো তার নিকৃষ্ট রূপটা আমি দেখেছি। আমি তো এই দেখেন, আমি নির্যাতনগুলো সহ্য করছি ভাই, আমাকে মারছে, মেরে ফেলতো ভাই। হ্যাঁ, তাহলে আমি এখানে আর কি বলবো? কিন্তু আমি তাকে গ্রেপ্তার করাইছি, সে তো জেল খাটছে ভাই, একদিন দুদিনের জন্য হলেও তো জেল খাটছে। সে আমার এটা যদি মিথ্যা হইতো, তাহলে তার ভাই কেন মিউচুয়াল করতে চাইতো? আমাকে তো সে টাকা দিয়ে মিউচুয়াল করতে চাইছে। প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমি সব যা বলার বলছি ভাই, আমি আসলে এরপর আর কিছু বলতে চাই না। এখন আসলে আপনারা বিচার করেন এটা আসলে কি করা উচিত, কি হওয়া উচিত। আমি শুধু তার সর্বোচ্চ আসলে শাস্তি কামনা করি। আমি সচেতনতা তৈরি করতে চাই আমার আশেপাশের মানুষগুলোকে, এবং আমি এটাও ক্লিয়ার করি যে আমি তাকে বিয়ে করতে চাই না ভাই, আমি তাকে বিয়ে করতে চাই না। আমাকে যদি সে এখন বিয়ে করে বা কোনো কিছু বলে, মানুষ যে বলতেছে যে সে বিয়ে করার জন্য এইসব করতেছে, ভাই আমি তাকে বিয়ে করতে চাই না ভাই। হ্যাঁ, তাকে যদি আমি বিয়ে করি, সে আমাকে মেরে ফেলবে ভাই, একদম মেরে ফেলবে। সে মেরে ফেলে বলবে যে এমনি নিজে মরছে, বিভিন্নভাবে নাটক সাজাবে ভাই। আসলে আপনারা যে বলতেছেন আমি নাটক সাজাইছি না, আসলে নাটক করে যে সে ভাই।
আমাকে মারার পরেও সে অস্বীকার করছে যে সে সবার সামনে বলছে আমাকে মারেই নেই ভাই। এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনো প্রেম করে নাই, কোনো সম্পর্ক করে নাই, এইটা সেইটা, যেহেতু সম্পর্ক অনেক অনেক মানে 1 বছর আগের ঘটনা সেই জন্য। এবং এখন তো যেই ঘটনাটা রিসেন্ট হয়েছে সেটার পূর্ব পরিস্থিতির ঘটনাটা তো আগের, এখন যেটা রিসেন্ট হয়েছে আমি সেটা নিয়ে কথা বলছি ভাই, যেটার আমার প্রুফ আছে। এখন আমি অবশ্যই চাইবো যে আপনারা আমার পাশে দাঁড়ান, আপনারা নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকুন, আপনারা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন, একটু অনুধাবন করুন, দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন। আমি উপর লেভেল থেকে যারা যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনারা আমার লাইফটাকে একটু শেয়ার করুন। হ্যাঁ, আমার মানসিক অবস্থা আসলেই খুব একটা ভালো না। আমার এলোমেলো কথাগুলোকে নিয়ে কখনো আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না। আমি যে এখন ঠান্ডা মাথায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্যতা যাচাই করুন ভাই, তারপর আপনি কমেন্ট করুন। আপনার কমেন্টে আসলে আমার কিছু যায় আসে না ভাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার সব কিছু আমি হারাই ফেলছি ভাই। আমার এখন আর কোনো কিছুর ভয় নাই। কিন্তু আমি একটা কথা বলে যাই ভাই, এরপরে যদি আমার কোনো ক্ষতি হয়, আমাকে কিডন্যাপ করা হয়, রেপ করা হয়, বা আমাকে মেরে ফেলা হয়, বা অত্যাচার করা হয় ভাই, এটার জন্য দায় থাকবে জাহিদন্তুর পরিবার, বড় ভাই বা যারা আছে, বা ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এরাই দোষী থাকবে। আমি জাস্ট এতটুকু বলতেছি। আমি শুধু নিরাপত্তা চাই। হ্যাঁ, আমি চাই তার বিচার হোক। হ্যাঁ, এবং আমি আগে থেকে এটা বলে গেলাম ভাই, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে ভাই, সত্য কথা এটা। যেহেতু আমি তার এই বিষয়গুলো উন্মোচন করছি, হ্যাঁ, সে যে কোনো সময় আমাকে, আসলে আমার এখন কোনো নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি যদি বা এখন আমার ক্যাম্পাসে আছি, আমি সেফ, কিন্তু আমার তো কাজকর্মের জন্য আমাকে তো বের হইতে হবে। তো আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে ভাই। আপনার এই সিচুয়েশনটা বুঝেন। আমি যদি নাটক করতাম ভাই, আমি জানের ভয় নিয়ে কেন এই গল্প সাজাবো? বলেন ভাই, আমার কি মরণের ভয় নাই? আপনারা এই জায়গা থেকে বলেন। আমি এটা শিকার হয়েছি ভাই। আমাকে পারলে সাপোর্ট করেন, আর যদি সাপোর্ট না করতে পারেন ভাই, নেগেটিভ কথা বললেন না। তো আমার আসলে এটাই বলার ছিল। আপনারা আমার জন্য আসলে দোয়া করবেন ভাই, আমি যেন বেঁচে থাকতে পারি, আমার জন্য আসলে কিছু না হয়। এবং এই জাহিদন্তু নামের যে পশুটা আছে, এর থেকে ভাই যে বোনেরা আমার আছেন, তারা ভাই নিজে একটু সেভ করেন ভাই। সে যতই ভালো গান করুক, যতই সে চকলেট বয় হোক, দেখতে সুদর্শন হোক, যেটাই হোক ভাই, ভালো পার্সোনালিটি যেটাই শো করো না কোনো ভাই, তার আড়ালে লুকে আছে এই যে সত্যতাগুলো, এই নিকৃষ্টতাগুলো। সে আমাকে মারতে পারে, মানে যে কোনো মেয়েকে মারতে পারে ভাই। সাবধান হয়ে যান। আমার আশেপাশের যে বোনেরা আছে, আপুরা, আমি আসলে অ্যাওয়ারনেস ছড়াইতে চাই, এই ছেলেটার কাছ থেকে আপনারা দূরে থাকেন। এর কোনো প্রকার প্রেম, ভালোবাসা, ভালো ব্যবহারের মানে এই জিনিসগুলো বিশ্বাস করে তার সাথে কোনো সম্পর্কে যান না আপনারা। মানে আমি আসলে সমাজে সচেতনতা ছড়াইতে চাই। তো আপনারা আসলে এটার বিচার করেন ভাই, সাপোর্ট করেন আমাকে। আমার এতটুকুই বলার ছিল।